জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর নতুন ভিডিও প্রসিকিউশনের হাতে। যাত্রাবাড়িতে পুলিশ নিহতের মামলার ঘানি টানছে কলেজ শিক্ষার্থী সহ আসামিরা। ফাইয়াজের এই জুলাইয়ের পুলিশ হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই। কোনো নিরপরাধ লোককে হয়রানি করার কোনো সুযোগ নেই। আগস্টের ঘটনা ঘিরে হয়রানি ও বিদ্বেষমূলক মামলা হচ্ছে। ইরেশ জাকেরের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নিচ্ছে পুলিশ। নির্বাচনী যে প্লেইন্ট আছে সেই প্লেইন্ট নাকি পরিবর্তন করা যায় না, কারণ এটা হাইকোর্টের রায় আছে, এটা নাকি কোয়াসি সিভিল ম্যাটারে প্লেইন্ট পরিবর্তন করা যায় না। রাষ্ট্র সংস্কারের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে কাজ করছে জাতীয় ঐকমত্য কমিশন, জানালেন আলী রিয়াজ। দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার তাগিদ নূরের। দেশের স্বার্থে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ইসলামী ব্যক্তিত্বের সাথে মতবিনিময় বললেন জামায়াত আমির। 4 বিভাগে মে মাসে 2 দিন করে কর্মসূচি ঘোষণা বিএনপির 3 সহযোগী সংগঠনের। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় এই আয়োজন। আফগানিস্তান থেকে পাকিস্তানে অনুপ্রবেশকালে সেনাবাহিনীর গুলিতে কমপক্ষে 54 জন নিহত। নিষিদ্ধ ঘোষিত তেহরিকে তালেবানের সদস্য দাবি কেন্দ্র সরকারের। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। 5 আগস্ট আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনার নতুন ভিডিও ফুটেজ হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। তাতে হত্যায় জড়িত পুলিশ সদস্যদের শনাক্ত করা গেছে বলেও জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এই মামলার তদন্ত প্রতিবেদন 25 মে দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া যাত্রাবাড়ির মামলা ও রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলন্ত যুবককে গুলি করা মামলার তদন্ত প্রতিবেদন 20 জুলাই দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিন হাজির করা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ 12 পুলিশ কর্মকর্তাকে। ট্রাইব্যুনালে নেওয়া হয় রবিউল নামে নরসিংদীর এক যুবলীগ নেতাকে। এই মামলা তদন্ত রিপোর্ট দাখিলের শেষ পর্যায়ে আমরা দেখতে পেলাম যে যারাকে পোড়ানো হয়েছে তাদের হত্যার ভিডিওটা আমাদের সামনে আসছে। এই বিষয়ে তদন্ত সমাপ্ত করার জন্য কিছুদিন সময় দরকার, এই জন্য আমরা 1 মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছিল। দর্শক, এই বিষয়ে আরও জানবো আমরা। আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজ, আমরা জানি যে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ 12 পুলিশ কর্মকর্তাকে আজ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছিল। সিটি সহ এখন পর্যন্ত আর কি কি আপডেট আছে আপনার কাছে? নাবিলা, মূলত 4 মামলায় এই 12 পুলিশ কর্মকর্তা এবং একজন যুবলীগ নেতাকে হাজির করা হয়েছিল এবং এই 4টি মামলায় মূলত আজকে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল এবং যেটি হয়েছে মূলত প্রসিকিউশনের পক্ষ থেকে সময় চাওয়া হয়েছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য। বিশেষ করে ঈদের আগে চিফ প্রসিকিউটর যেটি বলেছিলেন, আশুলিয়ার যে মামলাটি 6 জনকে পুড়িয়ে হত্যার যে মামলাটি, সেই মামলাটি তদন্ত প্রতিবেদন একেবারেই শেষ পর্যায়ে ছিল এবং এটি মূলত আজকের যে নির্ধারিত তারিখ, এই তারিখে জমা দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই, অর্থাৎ এর আগে যে আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনার যে ভিডিও চিত্রটি, মূলত ভিডিওটি 1 মিনিট 14 সেকেন্ডের একটি ভিডিও, সেটি প্রসিকিউশনের কাছে আসে এবং সেটি বিভিন্ন গণমাধ্যমেও দেখানো হয়। সেই ভিডিওতে যেটি দেখা গিয়েছিল লাশটি কিভাবে পোড়ানো হয়েছে, ভ্যানে তোলা হয়েছে, সেটি নিয়ে গিয়ে মূলত থানার সামনে নিয়ে গিয়ে পোড়ানো হয়। এর বাইরেও যে এই হত্যাকাণ্ডটি মূলত কিভাবে ঘটেছে, কারা কারা জড়িত ছিল, সেই রকম একটি নতুন ভিডিও চিত্র মূলত প্রসিকিউশন শাখার প্রসিকিউশন টিমের হাতে এসে পৌঁছায় এবং সেই কারণেই তারা মূলত আজকে যে তদন্ত প্রতিবেদনটি তাদের কাছে মোটামুটি প্রস্তুত ছিল সেটি জমা দেননি। তারা চাচ্ছেন যে নতুন যে ভিডিও ফুটেজটি পেয়েছেন সেখানে কারা কিভাবে এই
6 জনকে হত্যা করা হয়েছে, কারা কারা জড়িত ছিল, অর্থাৎ এখানে যে পুলিশ কর্মকর্তাদের বা পুলিশ সদস্যদেরকে দেখা গিয়েছে, নতুন যে ভিডিওটি পাওয়া গেছে সেই ভিডিওতে নতুন আরও পুলিশ সদস্যদের দেখা গেছে, আরও কয়েকজনকে, তাদেরকে এই মামলায় ইনক্লুড করা হবে কিনা সেটি মূলত, অর্থাৎ এই ভিডিওর চিত্রটি মূলত যাচাই বাছাইয়ের যে কাজটি, সেই কাজটি মূলত তারা প্রসিকিউশন টিম এখন করছেন। এটির পরে মূলত 1 মাসের মধ্যেই তারা বলছেন যে এই মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। আর অন্যান্য যে মামলাটি রয়েছে, মূলত রামপুরার যে কার্নিশে গুলি করে হত্যা সহ যাত্রাবাড়ির একটি মামলা রয়েছে, এই মামলাগুলো তদন্ত কাজও প্রায় বেশ অগ্রগতি রয়েছে। যদিও এই মামলাগুলো বড় ঘটনা, বিশাল এলাকা জুড়ে এই ঘটনাগুলো ঘটেছিল, সে কারণে কিছুটা সময় লাগছে, কিন্তু তারা বলছেন যে প্রত্যেকটি মামলায় তদন্ত কাজ অনেকটাই গুছিয়ে এনেছেন। খুব অল্প সময়ের মধ্যে প্রত্যেকটি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। সবুজ, অনেক ধন্যবাদ আপনাকে। জুলাই আন্দোলন চলাকালে আলোচিত যাত্রাবাড়ির পুলিশ হত্যা মামলা, সে মামলায় গ্রেফতার হয়েছিল বিএনপি জামায়াতের কেন্দ্রীয় নেতা সহ অনেক ছাত্র নেতা ও শিক্ষার্থী। আসামি হয়ে এখনও দিন কাটছে ঢাকা কলেজের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফায়াজের। গ্রেফতারের পর কোমরে রশি বেঁধে তাকে আদালতে নেয়ার ঘটনায় তোলপাড় হয় তখন। ফায়াজের পরিবার চায় দ্রুত মামলাটি প্রত্যাহার হোক। তদন্তকারীরা বলছেন এতে কিছু জটিলতা আছে। এ বিষয়ে আমরা আরো জানবো মনিরুল ইসলামের মাধ্যমে। জুলাই আন্দোলন ও পরবর্তীতে গণঅভ্যুত্থানের শুরু থেকে শেষ পর্যন্ত অগ্নিগর্ভ ছিল রাজধানীর যাত্রাবাড়ি। 19 জুলাই মাতোয়াইলে নিহত হন পুলিশ সদস্য গিয়াস উদ্দিন। ঘটনার 6 দিন পর গিয়াসের এক আত্মীয় যাত্রাবাড়ি থানায় মামলা করেন। আসামি করা হয় বিএনপি জামাতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতা, স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীকে। গ্রেফতারকৃতরা জেল থেকে ছাড়া পান স্বৈরাচার পতনের পর। হাসনাতুল ইসলাম ফাইয়াজ ঢাকা কলেজের আলোচিত শিক্ষার্থীও ওই মামলার আসামি। আন্দোলনে আহত এবং আটকের পর নির্যাতনের শিকার ফাইয়াজ এখনও সেই মামলার ঘানি টানছেন। সম্প্রতি ফাইয়াজের পরিবারের আবেদনের প্রেক্ষিতে আবারও আলোচনায় আসে বিষয়টি। সকল প্রমাণাদি ভিত্তিতে এই ব্যাপারটা বের করেছেন যে ফাইয়াজের এই জুলাইয়ের পুলিশ হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই। তদন্ত সূত্রে জানা গেছে এই মামলায় 164 ধারায় জবানবন্দি দিয়েছিলেন আসামিরা, তাই মামলাটি প্রত্যাহারের জন্য পাঠানো যায়নি। নথিপত্র বলছে ওই মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন প্রধান আসামি ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা এবং দ্বিতীয় আসামি একই ইউনিটের ছাত্রদল কর্মী ইরফান। মাসুদ রানা যমুনা টেলিভিশনকে জানান অকথ্য নির্যাতন করে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করেছিলেন ডিবির তৎকালীন কর্মকর্তারা। আমাকে ওই টর্চার করে একটা প্রকার সেন্সলেস করে যখন নিয়ে গেল অচেতন অবস্থায়, পরবর্তীতে আমি যখন গাড়িতে, আমাকে বলল কোর্টে জমা দেবে। এটা আপনার ভাষায় প্রকাশ করবো, তোরে মানবো, তোর ফ্যামিলি যাইব, তোর লাশ খুঁজে পাইব না, তুই স্বীকার করবি না, তোর করতে হবে যে কোনো মূল্যে হোক। তো এর মধ্যে অনেক কাগজই তারা সিগনেচার করাইছে বা কোথায় নিয়ে বসাইছে, অনেক সময় দেখা যাচ্ছে আমি তো দাঁড়ায় থাকতে পারতাম না। আইনজীবীরা বলছেন জোরপূর্বক স্বীকারোক্তি আদায় হলে আদালতে জবানবন্দি প্রত্যাহারের আবেদন করা যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মামলাটি ফাইনাল রিপোর্ট দেওয়ার সুযোগ আছে। টোটালটাই এখানে আমরা মনে করব যে যারা আছে এটা নিরপরাধ, এটা রাজনৈতিকভাবে প্রতিহিংসা করার জন্যই ছাত্র দলের, যুব দলের, ছাত্র শিবিরে এবং আদার্স এই নিরপরাধ হাসনাতুল ফাইয়াজকে অ্যারেস্ট করা হয়। মামলাটি এখন তদন্তে আছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। নির্দোষ কারো বিরুদ্ধে প্রতিবেদন দেওয়া হবে না বলে জানিয়েছে ডিএমপি। কোনো নিরপরাধ লোককে হয়রানি করার কোনো সুযোগ নেই। আমরা বর্তমানে মামলাগুলো সেভাবেই তদন্ত করছি যাতে প্রত্যেকটা মামলার সঠিক রহস্যটা বের করা যায়। যাত্রাবাড়ির এই মামলার মতো জুলাইয়ের অধিকাংশ মামলা প্রত্যাহার না হয় সাধারণ শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ রয়েছে। তারা দ্রুত এর সুরাহা চান। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্র সংস্কারের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে কাজ করছে জাতীয় ঐকমত্য কমিশন। চর্চা, অঙ্গীকার ও ঐক্যের মধ্য দিয়ে সংস্কারের আলোচনা শেষ করতে হবে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংস্কার নিয়ে গণ অধিকার পরিষদের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের শুরুতে এসব কথা বলেন তিনি।
ডক্টর আলী রিয়াজ জানান, রাষ্ট্র সংস্কারের রাজনৈতিক দলগুলোর মধ্যে ৩৫টি দলের পক্ষ থেকে সংস্কারের প্রস্তাব এসেছে, ১৯ দলের সাথে আলোচনা শেষ হয়েছে। এ সময় গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর বলেন, জাতীয় স্বার্থ ও দেশকে প্রাধান্য দিয়ে সংস্কার করতে হবে। আলাপ আলোচনার মধ্য দিয়ে যেসব বিষয় ঐকমত্য হবে সেসব বিষয় অন্তর্বর্তী সরকারের অধীনে সংস্কার করতে হবে। সংস্কারে যেন ব্যক্তি দল মুখ্য না হয় সে আহ্বানও জানান নুরুল হক নূর। এই সংস্কারের ক্ষেত্রে যেন অবশ্যই ব্যক্তি দল গোষ্ঠীর চেয়ে আমরা জাতীয় স্বার্থ এবং দেশকে যেন প্রাধান্য দিই, এটাই আমাদের আজকের এই কমিশনের কাছে আমাদের চাওয়া। শুধুমাত্র সংস্কার কমিশনের প্রতিবেদন বা সংস্কার কমিশনের মতামত, সংস্কার কমিশনের সুপারিশই যথেষ্ট নয়। সকল রাজনৈতিক শক্তির, গণতান্ত্রিক শক্তিগুলোর জনমানুষের ঐক্যের মধ্য দিয়েই কেবলমাত্র আমরা বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশের দিকে অগ্রসর করতে পারব। জুলাই আগস্টের ঘটনা ঘিরে হয়রানি ও বিদ্বেষমূলক মামলা হচ্ছে। এসব মামলায় বস্তুনিষ্ঠতা না থাকলে আইনগত প্রতিকার দেয়া হচ্ছে, জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। আলোচনায় বলেন, ছোটখাটো অপরাধগুলোর বিষয়ে সরকারের লিগ্যাল এইড অর্গানাইজেশনে যেতে হবে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কারো মামলা করায় বাধা দিতে না পারলেও অভিযোগে সংশ্লিষ্টতা না পেলে গ্রেফতার করা যাবে না। অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে করা মামলাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান আইন উপদেষ্টা। ঢাকা দক্ষিণে ইশরাক হোসেনের মেয়র হওয়া প্রসঙ্গে তিনি জানান, আইন মন্ত্রণালয়ের মতামত না নিয়েই ইসি গেজেট প্রকাশ করেছে। এত বেশি লোককে আপনার আসামি করা হয়, এত মামলা করা হয়, আমাদের জন্য কাজটা ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু আমরা কিন্তু মামলা করতে কাউকে বাধা দিতে পারি না। কিন্তু মামলা হওয়ার পর আপনারা খেয়াল করে দেখেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বারবার বলা হয়েছে যে অভিযোগের কোনো বস্তুনিষ্ঠতা পাওয়া না গেলে কাউকে যেন গ্রেফতার না করা হয়। আমরা আবার আদালতের পক্ষ থেকেও আমরা যেখানে আপনার বস্তুনিষ্ঠতা নাই সেখানে যতভাবে আইনগত প্রতিকার দেওয়া সম্ভব সেগুলি দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলা অস্বস্তিকর বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। জানান, ইরেশ জাকের জুলাই আন্দোলনে জড়িত ছিলেন। সচিবালয়ে কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় প্রথমবারের মতো বাংলাদেশি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র আলীর মনোনয়ন নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব মন্তব্য করেন তিনি। বলেন, সরকারের পক্ষ থেকে ইরেশের বিরুদ্ধে মামলা করা হয়নি, যে মামলা হয়েছে তা পুলিশ তদন্ত করে সত্য উদ্ঘাটন করবে বলে আশা প্রকাশ করেন ফারুকী। এ সময় তিনি বলেন, স্থানীয়ভাবে সমঝোতা হওয়ায় টাঙ্গাইলে পাঠাগারে হামলা ও বই লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মামলা হয়নি। মামলা করার এখন আমরা স্বাধীনতা পেয়েছি, মামলা করার স্বাধীনতা আছে, সবাই সেই স্বাধীনতার কেউ কেউ অপব্যবহার করছে। আমি বিশ্বাস করি পুলিশ এটা সঠিক তদন্ত করবে এবং তদন্ত করে যেটা সত্য সেটার পক্ষে থাকবে এবং যেটা মিথ্যা সেটাকে বাতিল করে দেবে। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ৪ বৃহত্তর বিভাগে ২ দিন করে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির ৩ অঙ্গ সংগঠন। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের সমন্বয়ে আগামী ১০ মে চট্টগ্রাম, ১৭ মে খুলনা, ২৪ মে বগুড়া এবং ২৮ মে ঢাকায় সমাবেশ অনুষ্ঠিত হবে। আগের দিন হবে সেমিনার। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না জানান, দেশের 10টি সাংগঠনিক বিভাগকে 4টি বৃহত্তর বিভাগে ভাগ করে এই সমন্বিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যার মধ্য দিয়ে তরুণরা কেবল ভোটার নয় বরং আগামীর নীতি নির্ধারক হিসেবে নিজেদের ভাববে বলে জানান মোনায়েম মুন্না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নেতৃবৃন্দ বলেন, চাঁদাবাজি সহ অন্যান্য অভিযোগ পেলে ব্যবস্থা নিচ্ছে সংগঠনগুলো। আওয়ামী লীগের দোসররা এখন জামায়াত, এনসিপিতে যোগ দিচ্ছে বলেও দাবি করেন তারা। ব্যবস্থা এবং যার ভিত্তি হবে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা কিন্তু আজকে জামাত ইসলামীর আশ্রয়ে গিয়েছে কিংবা এনসিপিতে গিয়েছে বা অন্যভাবে কিন্তু কোনোভাবে বিভিন্ন জায়গায় প্ল্যাটফর্মে তারা ঢোকার চেষ্টা করছে। ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তাদের কি ভাবনা, সেই ভাবনাগুলো আমরা শুনবো এবং সেই ভাবনাগুলোর আলোকে আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করব। জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে সকলকে ফের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দেশের যে কোনো সংকটে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে ইসলামী ব্যক্তিত্ব ও জামায়াতের সাবেক এমপি মাওলানা আব্দুস সুবহানের ওপর রচিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় জামায়াত আমির বলেন, মাওলানা আব্দুস সুবহানের ব্যক্তিত্ব দল মত নির্বিশেষে সকলকে মুগ্ধ করত। আওয়ামী লীগ সরকারের জুলুমের শিকার হয়ে
কন্ডেম সেলে মৃত্যুর অপেক্ষায় থেকেও তিনি কখনো ভয় পাননি। জেলে থাকা অবস্থায় তিনি কারাগারে সকলের খোঁজ খবর রাখতেন। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট শিমুল বিশ্বাস বলেন, জুলাই বিপ্লবের বিতাড়িত সরকার আব্দুস সোবহানকে অপমানিত করতে মানবতা বিরোধী মামলায় আসামি করেছিল। তবে আজ সেই আওয়ামী লীগই অপমানিত হয়ে দেশ থেকে পালিয়েছে। একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা দল মতের ঊর্ধ্বে উঠে জাতির স্বার্থে জাতীয় ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে এই জাতি বিজয়ী হবে। যাকে অপমান করার জন্য এত আয়োজন, সে আজকে সমাদৃত সম্মানিত। যারা আজকে অত্যাচার করলো তাদের কি করুণ পরিণতি আমরা দেখছি। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে যোগদান ও 4 দিনের কাতার সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময়ে রোববার দুপুর 1:30টায় তিনি ইতালির রোম ত্যাগ করেন। রোববার দিবাগত রাত 3টায় তাকে বহনকারী ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। শনিবার বিশ্ব নেতাদের সঙ্গে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দেন ডক্টর ইউনূস। এর আগে শুক্রবার তিনি কাতারের দোহা থেকে রোমে যান। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া শেষে শনিবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ক্যাথলিক চার্চের শীর্ষস্থানীয় 2 নেতা কার্ডিনাল সিলভানো মারিয়া টমাসি ও জ্যাকব কুভাকাদ। কুমিল্লা ও নেত্রকোনায় বজ্রঘাতে 6 জন মারা গেছেন। এর মধ্যে কুমিল্লাতেই প্রাণ গেছে 2 শিশুসহ 4 জনের। পুলিশ জানায়, সকালে মুরাদনগর উপজেলার কোরবানপুরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে নিখিল দেবনাথ ও পাশের দেউড়া গ্রামের জুয়েল ভুঁইয়া নামে 2 জন মারা যান। দুপুরে বরুড়া উপজেলার হরিপুর পয়ালগুচ্ছ গ্রামে বজ্রঘাতে 2 মৃত্যু হয় শিশু ফরহাদ হোসেন ও সাইমন হোসেনের। স্থানীয়রা জানায়, তারা মাঠে ঘুড়ি ওড়াতে গিয়েছিল। বজ্রঘাতের ফলে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এছাড়া নেত্রকোনার কলমাকান্দা ও মদনে বজ্রঘাতে প্রাণ গেছে আরও 2 জনের। আন্তনগর ট্রেন বুড়িমারি এক্সপ্রেস লালমনিরহাট স্টেশনের পরিবর্তে বুড়িমারি থেকে চলাচলের দাবিতে টানা রেলপথ অবরোধের পাশাপাশি আজ মহাসড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা। অবরোধ করা হয় বুড়িমারি ঢাকা মহাসড়কের কালীগঞ্জের ভোটমারি থেকে পাটগ্রাম পর্যন্ত অংশ। এতে দেখা দিয়েছে দীর্ঘ যানজট, ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বুড়িমারি থেকে ঢাকা রুটে বুড়িমারি এক্সপ্রেস চলাচলের দাবিতে গত 21 এপ্রিল থেকে প্রতিদিন লালমনিরহাট বুড়িমারি রেলপথ অবরোধ করে আসছেন আন্দোলনকারীরা। সকাল থেকেই পাটগ্রাম ও হাতিবান্ধা স্টেশনে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। প্রায় 8 দিন ধরে এই রুটের 4টি লোকাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়রা জানায়, এর আগে বহুবার দাবি পূরণের আশ্বাস দেওয়া হলে তা পূরণ হয়নি। 2024 সালের 12 মার্চ উদ্বোধনের দিন আন্তনগর ট্রেনটি সরাসরি বুড়িমারি থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। পরদিন থেকে লালমনিরহাট স্টেশন থেকে শুরু হয় চলাচল। লালমনিরহাট থেকে বুড়িমারি পর্যন্ত ট্রেনটি সচলভাবে চলাচলের জন্য দাবি আদায় করার উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছি। এই ট্রেন লালমনিরহাট পর্যন্ত দিয়ে আবার চেঞ্জ করে মানুষ ঢাকা যাবে, এটা যে কত বড় হয়রানি, মানে আমরা অধিকার পেয়েও অধিকার ভোগ করতে পারতেছি না। ওরা রেলে করবে, এখানে রোডে করতেছে তারা। এখন আমাদের যাত্রীর ভোগান্তি, আমরা খালি খাইলা গাড়ি নিয়ে যাচ্ছি। বাস ও সিএনজি অটোরিকশা শ্রমিকদের মধ্যে হাতাহাতির জেরে ভোলায় দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে বাস চলাচল। সকাল থেকেই অভ্যন্তরীণ 5টি রুটে কোনো বাস চলাচল করেনি। এতে বিপাকে পড়েছেন এই শিক্ষার্থী, চাকরিজীবী সহ হাজারো যাত্রী। গণপরিবহন বন্ধ থাকায় মোটরসাইকেল, অটোরিকশা সহ ছোট যানবাহনে গন্তব্যে পৌঁছাচ্ছেন তারা। গুনতে হচ্ছে বাড়তি খরচ, তবে ছেড়ে গেছে দূরপাল্লার বাস। এর আগে রোববার বিকেলে চর ফ্যাশনে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাস ও সিএনজি অটোরিকশা শ্রমিকদের মধ্যে হাতাহাতি হয়। এর জেরে সন্ধ্যা থেকে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। আগে বাস ভাড়া দিয়ে যেতাম 30 টাকা, এখন বাস চলে না, আমার ভাড়া প্রায় 2 গুণেরও বেশি। আমরা যাবো চর ফ্যাশন, তো এখান থেকে অটো ভাড়া নিতে আসে আমাকে লালমোহন নিব চর ফ্যাশন, তাতে আমাকে ভাড়া বেশি লাগতে আছে। আঞ্চলিক মহাসড়ক বা মহাসড়ক বলেন, এখানে 3 হুইলার অবৈধ যানজট পর্যন্ত চলাচল বন্ধ না করবো তত পর্যন্ত আমাদের কর্মসূচি থাকবে। বিএনপির কেন্দ্রীয় 2 নেতার বিরোধ এখন চট্টগ্রামের টক অফ দ্য টাউন। সাম্প্রতিক নানা দুর্ঘটনায় দুজনেই অনেকটা মুখোমুখি অবস্থানে। তাদেরকে ঘিরে বিভক্ত দলটির নেতাকর্মীরাও রাউজানে খুন, চাঁদাবাজি, সন্ত্রাস, অস্ত্রবাজির জন্য দুষছেন পরস্পরকে। এ নিয়ে খোলামেলা কথা বললেন যমুনা নিউজের সাথে।
গত কয়েক মাস ধরে উত্তপ্ত রাউজান ৯টি হত্যাকাণ্ড ছাড়াও অস্ত্রবাজি, চাঁদাবাজি, দখল, সন্ত্রাসী কর্মকাণ্ডে আতঙ্কে স্থানীয়রা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক রাষ্ট্রদূত, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী দুজনের বাড়িই রাউজানে ৫ আগস্টের পর দুজনের আধিপত্য চেষ্টার বিষয়টি আলোচনায়। রাগ আসে তাদের থেকে যে চাঁদা উত্তোলন করে কার পকেটে যায়। প্রতি ব্রিক ফিল্ড থেকে ৩ লক্ষ টাকা করে চাঁদা আদায় করা হয়েছে, ওই টাকাটা কার পকেটে যায় এটা সবাই জানে। যে কারণে দল হাইকমান্ড শোকজ করেছে। এটা কোন মহল থেকে কার ইঙ্গিতে কোন ঘটনা ঘটছে আমার সাধারণ জনগণ মোটামুটি জানে। পার্টি হাইকমান্ডকেও জানাবো অক্টোবর মাস পর্যন্ত রাউজানে কোনো অঘটন ঘটেছে কিনা। যা ঘটতেছে অক্টোবরের পরের থেকে। সাম্প্রতিক সব ঘটনার জন্য পরস্পরকে দোষারোপ করেন দুজনেই। বিগত যুব লীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা কার ছত্র ছায়া আছে এটা তো ক্লিয়ার হচ্ছে। এই যে রায়ান, সেই কিলার যুবলীগের এই মুহূর্তে কার সাথে আছে? এরা তো ছত্র ছায়া একজনের অধীনে চলে গেছে। যে তো যার অধীনে চলে গেছে সে একটা চিহ্নিত ব্যক্তি এবং তার ব্যাপারে সকলেই ওয়াকিবহাল আছে। হঠাৎ করে রাউজানে সন্ত্রাস, প্রকাশ্যে অস্ত্রবাজির ব্যাপারেও কথা বলেন তারা। এটা একটা সুপরিকল্পিতভাবে একটা জায়গা থেকে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। আওয়ামী লীগের দুর্বৃত্তরা আমাদের বিএনপির বিশেষ এক নেতৃত্বে ছত্রছায়া চলে গেছে। কারাগারে দীর্ঘদিন পৌঁছতে হয়েছে আমাদেরকে। আমরা এত কিছু করে তারা আমার বন্ধু হবে এটা কল্পনার অতীত। যারা দীর্ঘদিন দেশে ছিল না, যারা সরকারের ভয়ে, আন্দোলন সংগ্রামের ভয়ে পালিয়ে গিয়েছিল, তাদের পক্ষে সম্ভব এটা। সম্ভাব্য প্রার্থিতা নিয়ে দুজনের দ্বন্দ্ব, আধিপত্য নিয়ে বিরোধ, উত্তাপ ছড়াচ্ছে দলেও। তারা কিন্তু আর্থিকভাবে খুবই শক্তিশালী, অস্ত্রের ব্যাপারে খুবই শক্তিশালী, তাদের কাছে অস্ত্রশস্ত্র আছে। এই বয়সে এসে আমাকে অস্ত্র নিতে হবে বা সন্ত্রাস করতে হবে এই রাজনীতি আমি জীবনেই করিনি। মামুন রশিদ তৌফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাষ্ট্রের তৃতীয় স্তম্ভ বিচার বিভাগ। বিচারিক কার্যক্রম পরিচালিত হয় আদালত থেকে। বরিশালে সে আদালতই নিরাপত্তা ঝুঁকিতে। সংশ্লিষ্টদের অভিযোগ, এখানে প্রায় ঘটছে চুরির ঘটনা। মামলা করেও হয় না প্রতিকার। এজন্য পুলিশের উদাসীনতাকে দায়ী করছে বিচার বিভাগ, যদিও পুলিশের দাবি তৎপর রয়েছে বাহিনী সদস্যরা। বরিশাল আদালতে প্রতিদিন হাজারো মানুষের আনাগোনা। খাসকামরা থেকে বিচারকের মোবাইল, মামলার নথি, এসির যন্ত্রাংশ সহ গেল 10 মাসে 4টি চুরির ঘটনা ঘটেছে। প্রতিটি ঘটনায় মামলা হলেও নেই তার অগ্রগতি। 5ই আগস্টের পর থেকে তারা এই টহল টিম তুলে নেয় এবং সেখানে ঠিকভাবে ডিউটি হচ্ছে না। আমরা সকলেই বর্তমানে নিরাপত্তাহীনতার মধ্যে আছি। শুধু চুরি নয়, প্রতিপক্ষের উপর হামলার ঘটনাও ঘটছে আদালত চত্বরে। রাজনৈতিক দলের কর্মীরা আদালত এলাকায় হট্টগোল করছে। ফলে নিরাপত্তাহীনতায় বিচারক, বিচার প্রার্থী, আইনজীবী সহ সংশ্লিষ্টরা। আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করব তাদের দায়িত্ব কর্তব্যে সক্রিয় হওয়ার জন্য এবং আরও কঠোর ভূমিকা পালন করার জন্য। দিনভর মানুষের কোলাহলে মুখরিত আদালত এলাকায় রাতের আধারে নেমে আসে শুনশান নীরবতা, বাড়ে নিরাপত্তা ঝুঁকি। এই পাশের দেয়ালটা 5 ফিট উঁচা, তো ওই দেয়ালটা যদি আরেকটু উঁচু করা হইতো, দেন এটার উপরে তার কাটা দেওয়া হইতো, তাহলে আমাদের জন্য নিরাপত্তাটা ভালো হতো। আমাদের সাথে যদি পুলিশও থাকে তাহলে আমাদের আরও নিরাপত্তা দিতে আমাদের সুবিধা হবে। আদালতের প্রতিটি কক্ষে থাকে গুরুত্বপূর্ণ নথিপত্র ও আলামত। এই দেয়াল টপকে যে কোনো সময় যে কেউ ঢুকতে পারে আদালত চত্বরে। চুরি, ডাকাতি, এমনকি নাশকতার মতো ঘটনা ঘটাতে পারে। 2015 সালে আদালতের একটি ভবনে আগুন দেয় দুর্বৃত্তরা। তখন পুড়ে নষ্ট হয় বহু নথিপত্র। আদালতের নিরাপত্তা নিশ্চিতে অগ্রাধিকার দেওয়ার কথা বলছেন নগর পুলিশের প্রধান।
আদালতে অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট থাকে এবং এটা পুলিশের জন্য গুরুত্বপূর্ণ, দেশের জনগণের জন্য গুরুত্বপূর্ণ, এটার অগ্রাধিকার অবশ্যই থাকবে। সম্প্রতি চুরির ঘটনায় তোলপাড় হলে আদালতের রাত্রিকালীন নিরাপত্তায় পুলিশ মোতায়েন করেছে বিএমপি। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ ডাকাত দল আনারুল বাহিনীর এক সহযোগীকে আটক করেছে কোস্টগার্ড। বাগেরহাটের মোংলায় বিসিজিএস সোনার বাংলা নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব উল আলম জানান, সুন্দরবনের শিবসা নদীর পশ্চিম তীরে মুচির দোয়ানি এলাকায় আনারুল বাহিনীর সদস্যরা অবস্থান করছে এমন খবরে রোববার অভিযান চালানো হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ডাকাতরা। পরে সাঁড়াশি অভিযান চালিয়ে একটি একনালা বন্দুক ও 5 রাউন্ড গুলি সহ আনারুল বাহিনীর সহযোগী বিল্লাল হোসেনকে আটক করা হয়। বিল্লাল দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি সহ আনারুল বাহিনীকে অস্ত্র ও গোলা বারুদ দিয়ে সহযোগিতা করে আসছিল বলে জানায় কোস্টগার্ড। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আজ দ্বিতীয় দিনে 3 জন সাক্ষ্য নেওয়া হয়েছে। এ নিয়ে 2 দিনে 6 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আজ আসিয়ার চাচা ইব্রাহিম শেখ, আসামি হিটু শেখের বাড়ির পাশে মাদ্রাসার শিক্ষক দেলোয়ার হোসেন ও শিক্ষার্থী হজরত সাক্ষী দেন। এর আগে গতকাল আসিয়ার মা সহ 3 জনের সাক্ষ্য নেওয়া হয়। আদালত আগামীকাল সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। গেল 13 এপ্রিল এ মামলার চার্জশিট আদালতে জমা দেয় পুলিশ। 23 এপ্রিল অভিযোগ গঠন করা হয়। এর আগে গত 6 মার্চ মাগুরা সদরের নান্দোয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া। চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ মৃত্যু হয় তার। এ ঘটনায় আসিয়ার বোনের শ্বশুর হিটু শেখ সহ 4 জনকে আসামি করে মামলা করা হয়। এরই মধ্যে 164 ধারায় জবানবন্দি দিয়েছে হিটু শেখ। তাড়াতাড়ি জন্য বিচারটা করে যে প্রকৃত আসামি তাদের জন্য ফাঁসি দেয়, আর যেগুলো দোষী ওরা তো সহযোগিতা করেছে ওদের জন্য সাজা হয়। এত দ্রুতভাবে সাক্ষীও জেরা চলছে, আইনের বিচার চলছে, আমরা আসলে সবাই খুব আশা নিয়ে আছি। বিজ্ঞ আদালত 3 জন সাক্ষীর সাক্ষ্য শেষে বাকি সাক্ষীর জন্য আগামীকাল দিন ধার্য করেছে। আমরা আশা করছি আগামীকাল আমরা 10 জন সাক্ষীকে হুজুর আদালতে উপস্থাপন করব। সম্প্রতি শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে এক প্রকার উৎকণ্ঠা দেখা যাচ্ছে। এক্ষেত্রে সকলকে ধৈর্য ধারণ করতে হবে, এমনটি বলেছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার। সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কারিগরি শিক্ষার মানোন্নয়ন, বৈশ্বিক প্রেক্ষাপটে সম্ভাবনা ও করণীয় শীর্ষক এক সেমিনারে বক্তব্য রাখেন তিনি। বলেন, দুর্নীতি ও অর্থ আত্মসাতের জন্য কেবল বিভিন্ন প্রতিষ্ঠান ও অবকাঠামো বানিয়েছে বিগত সরকার, কিন্তু সেসব প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সরঞ্জাম নেই। মূলধারা শিক্ষার মধ্যে কারিগরি শিক্ষার একাংশ অন্তর্ভুক্ত করা দরকার বলেও মনে করেন শিক্ষা উপদেষ্টা। সিআর আবরার জানান, অন্তর্বর্তী সরকার কারিগরি খাতের গুণগত মান নিশ্চিতে কাজ করছে। পার্লামেন্টে কারিগরি শিক্ষা বা সাধারণ শিক্ষা নিয়ে মিনিংফুল বিতর্ক আলাপ আলোচনা কি হয়েছে? আমার কোনোদিনও আমার মনে হয় না সেই ধরনের কোনো রকমের আলোচনা সেখানে হয়েছে। অথচ এই সরকার আসার পরে প্রথম কাজ তারা যেটা করেছেন, তারা শ্বেতপত্র প্রণয়ন করেছেন। বিভিন্ন সেক্টরের অবস্থাটা কি আমাদেরকে জানতে হবে। রাষ্ট্রের যে কোনো উন্নয়নে কোরিয়াকে পাশে পাবে বাংলাদেশ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় একসাথে কাজ করবে দুটি দেশ, জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সেক। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত গ্লোবাল এনভায়রনমেন্ট ফোরাম ফর ইউনিভার্সিটি স্টুডেন্টসে এ কথা জানান তিনি। বলেন, অবকাঠামো উন্নয়নে দ্বিপাক্ষিক সহযোগিতাতেও আগ্রহী কোরিয়া। বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোরিয়া সক্রিয় ভূমিকা পালন করছে বলেও জানান পার্ক ইয়ং-সেক, যার মধ্যে অন্যতম শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। ফোরামে কোরিয়ান এনজিও ডিজায়ন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়। রাষ্ট্রের যে কোনো উন্নয়নে কোরিয়াকে পাশে পাবে বাংলাদেশ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় একসাথে কাজ করবে দুটি দেশ। অবকাঠামো উন্নয়নে দ্বিপাক্ষিক সহযোগিতাতেও আগ্রহী কোরিয়া। Korea will continue to share our development experience with Bangladesh.
মানসম্মত ইন্টারনেট সেবা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। গ্রাহকরা যাতে সাশ্রয়ী খরচে সেবা পেতে পারে সে বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি মিলনায়তনে আয়োজিত কর্মশালায় এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। বিটিআরসির চেয়ারম্যান জানান, আশপাশের দেশের মতো বাংলাদেশেও মোবাইল কভারেজ সম্প্রসারণ পরিষেবা ডিজিটালাইজেশন করা হচ্ছে। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। টেলিযোগাযোগ খাতে সংস্কার আনা হচ্ছে যাতে ভবিষ্যতে কর্মপরিধি আরও বাড়ে। লাইসেন্সিং ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে। প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে প্রতারণার বিষয়েও সচেতন হওয়ার পরামর্শ দেন বিটিআরসি চেয়ারম্যান। এখন সময় এসেছে ইন্টারনেট ও ডিজিটাল সার্ভিসের সহজলভ্যতা নিয়ে বিভিন্ন পদক্ষেপ নেয়ার। আমাদের জীবনমাত্রার মান সহজ করতে হবে। প্রযুক্তির সেবাকে কাজে লাগিয়ে উন্নয়ন অগ্রগতিতে ভূমিকা রাখা উচিত। নতুন প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নিতে হবে যাতে আমাদের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করা যায়। আইএমএফের $4.7 বিলিয়ন ঋণ কর্মসূচির আওতায় তৃতীয় ও চতুর্থ কিস্তি ছাড়ের বিষয়ে এখনও চুক্তি হয়নি, তবে আলোচনা অব্যাহত রয়েছে। রাজস্ব খাত সংস্কার চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি মুদ্রা বিনিময় হার আরও নমনীয় করার পরামর্শ উঠে এসেছে। ওয়াশিংটনে আইএমএফ বিশ্ব ব্যাংকের বসন্তকালীন সম্মেলন শেষে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার। 21 থেকে 26 এপ্রিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। প্রেস মিনিস্টার জানান, বাংলাদেশ ও বিশ্ব ব্যাংকের মধ্যে $850 মিলিয়ন দুটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে $650 মিলিয়ন ব্যয় হবে বে টার্মিনালের অবকাঠামো উন্নয়নে এবং $200 মিলিয়ন ব্যয় হবে সামাজিক সুরক্ষা প্রকল্পে। সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিশ্ব নেতারা। আইএমএফের অবস্থান হচ্ছে এরকম যে টাকা দেয়া হবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। পলিসিগত জায়গাতে একমত হওয়ার, অর্থাৎ বাংলাদেশের যে বক্তব্যগুলো আছে, আইএমএফের যে বক্তব্যগুলো আছে সেই জায়গাতে একমত হতে হবে। বাংলাদেশ যদি আইএমএফের টাকা পায় তাহলে ভালো। কোনো কারণে ধরেন তর্কের জন্য ধরে নিলাম যে টাকা পেল না, এতে বাংলাদেশের অর্থনীতির, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের, আমাদের এক্সচেঞ্জ রেটের কোথাও কোনো জায়গাতে কোনো সমস্যা হবে না। 2 দফা মেয়াদ বাড়ানোর পরেও শেষ হয়নি মৌলভীবাজারের মনু নদের হাজার কোটি টাকার প্রকল্প। বর্ষা মৌসুমে বন্যা পরিস্থিতি থেকে জেলাবাসীকে রক্ষায় 5 বছর আগে অনুমোদন পাওয়া প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে 2 বছর আগে। এখনও বাকি প্রায় অর্ধেক কাজ। ক্ষুব্ধ স্থানীয়রা চান দ্রুত সমাধান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর বাধার কারণে ধীর গতিতে চলছে প্রকল্পটি। পাখির চোখে দেখলে মনে হবে সরু কোনো খাল। এই ধারণা পুরোপুরি পাল্টে যাবে বর্ষাকালে মনু নদের রূপ দেখলে। সে সময় মৌলভীবাজারের বাসিন্দাদের আতঙ্ক হয়ে ওঠে মনু নদ। 2018 সালে বন্যার ভয়াবহতা দেখার পর মনু নদের ভাঙন হতে মৌলভীবাজার জেলা সদর, রাজনগর ও কুলাউড়া রক্ষা প্রকল্প গ্রহণ করা হয়। 996 কোটি 28 লাখ টাকার প্রকল্পটি একনেকে অনুমোদন পায় 2020 সালে, যার মেয়াদ শেষ হয় 2023 সালের জুন মাসে। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় 2 দফা মেয়াদ বৃদ্ধি করা হয়। তবুও প্রকল্পের কাজ এখনও বাকি প্রায় অর্ধেক। তো 9 লক্ষ টাকা নিব আইছে, অনুই কাম করে আইস 3 বছর ধরিয়া কদিন করে খড়িয়ার বার যায় কি বাড়িঘর সব যাইতাছে কি ভাঙ্গিয়া একবারে নদী একবার যাইতা সব ভাঙ্গে যার কি আমার খোয়ার মতো তো কোনো জায়গায় নেই। খারে কইম আমরা খামটা তো 5 বছর ধরে করে একটু করে খড়িয়া বাদ দিয়া তো রাখে। আজ 5 বছর ধরে খাম হর, এখন আমরা সমস্যা হয়েছে একটু গুলা দিলেই আমরা ঘরে উঠে পানি উঠে যায়। পানি উন্নয়ন বোর্ডের দাবি, ভূমি অধিগ্রহণ জটিলতা এবং সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর বাধার কারণে ধীর গতিতে চলছে প্রকল্পের কাজ। কাজের কিছুটা ধীর গতি, সেটা হলো অর্থ বরাদ্দের কিছুটা সমস্যা, প্লাস হইলো আমাদের ভূমি অধিগ্রহণের কিছু প্রবলেম। কয়েকটা পয়েন্ট আছে, 3টা পয়েন্ট, সেটা বিএসসি এর বাধা কারণে আমরা করতে পারতেছি না। সেটা যদি আমরা সমাধান করার জন্য আমরা অলরেডি জিআরসির মাধ্যমে আমরা চেষ্টা চালা যাচ্ছি। বন্যা সমস্যার স্থায়ী সমাধানে প্রকল্পের কাজ দ্রুত শেষ করার দাবি তীরবর্তী এলাকার বাসিন্দাদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। বৈশাখের পরই মধুমাস জ্যৈষ্ঠ। বাজারে পাওয়া যায় আম, কাঁঠাল, লিচু সহ নানা ধরনের ফল। সাতক্ষীরার আমের চাহিদাও রয়েছে দেশ জুড়ে। তবে মৌসুম শুরুর আগেই কৃত্রিমভাবে আম পাকিয়ে বাজারে তুলছেন অসাধু ব্যবসায়ীরা। অপতৎপরতা বন্ধে কাজ করছে প্রশাসন।
সাতক্ষীরা সদরের রামচন্দ্রপুর এলাকা কয়েক ধরনের বিষ মিশিয়ে গাছের আমে দিচ্ছেন ব্যবসায়ী আব্দুল হান্নান। যমুনার ক্যামেরায় ধরা পড়লে তুলে ধরেন নানা যুক্তি। কৃষি কর্মকর্তা বলছেন এমন যুক্তি বিজ্ঞানসম্মত নয়। আমি এখন স্প্রে করছি ছিদ্রকারী পোকার জন্য এবং আমটা পরিষ্কারের জন্য হচ্ছে আপনার বিভিন্ন ধরনের হচ্ছে ছত্রাকনাশক, তারপরে হচ্ছে আপনার নাভারা এইরকম ধরনের মেডিসিন দিচ্ছে যাতে আমটা পরিষ্কার চকচকা থাকে। আমরা কৃষককে বলি ককটেল করে স্প্রে করার জন্য নিষেধ করি, ঠিক আছে, কিন্তু তবু কৃষক শ্রমিক খরচ কমানোর জন্য 4-5টা প্রোডাক্ট একসাথে মিশিয়ে স্প্রে করে। পরিপক্ক হওয়ার আগেই কেমিক্যাল দিয়ে আম পাকিয়ে বাজারে তুলছেন অসাধু ব্যবসায়ীরা। ধরাও পড়ছে প্রশাসনের অভিযানে, করা হচ্ছে জেল জরিমানা। এতে সাতক্ষীরার সুনাম নষ্ট হচ্ছে বলে মনে করেন ম্যাজিস্ট্রেট। লোক বলছিল যে মেডিসিন দোয়াতে এরা পটের ভিতরে করিয়ে হাত দিয়ে স্প্রে করছে। কি মেডিসিন দিয়েছে এটার নামটা ছাড়া আমার মনে নেই। সাতক্ষীরার আম সারা শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতেই বিখ্যাত। এই আমের যারা সুনাম নষ্ট করতেছে তারা শুধু সাতক্ষীরার ক্ষতি করতেছে না, তারা বাংলাদেশে ভাবমূর্তি ক্ষতি করতেছে। এরকম যদি কারো বিরুদ্ধে আমরা অভিযোগ পাই, আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা নেব। আম ক্যালেন্ডার ঘোষণার পর গাছ থেকে ফল ভাঙতে পারবেন চাষিরা। অপতৎপরতা ঠেকাতে মাঠে রয়েছেন কর্মকর্তারা, জানালেন জেলা প্রশাসক। কোনো ধরনের কেমিক্যাল মিশ্রিত আম যেন বাজারজাত না হয় সে বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমরা আশা করছি যে এবছর আমের যে ফলন, আমাদের কৃষকরা এই আমের ভালো একটা দাম পাবেন। সিদ্ধান্ত দিয়েছি যে যারা কৃষি অফিসার আছেন তারা তদারক করবেন, আমাদের জন্য তারা তদারক করবেন এবং নিয়মিতই 5 মে পর্যন্ত আমাদের মোবাইল কোর্ট পরিচালিত হবে। এবছর আমের ফলন হয়েছে বেশ ভালো। জেলায় 4135 হেক্টর জমিতে রয়েছে আম বাগান। ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 80,000 মেট্রিক টন। 2016 সাল থেকে বিদেশে রপ্তানি হয়ে আসছে সাতক্ষীরার আম। সবশেষ 2024 সালে রপ্তানি হয়েছিল 60 মেট্রিক টন। এবছর 70 মেট্রিক টন রপ্তানির আশা করছে কৃষি বিভাগ। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। পাকিস্তানে অনুপ্রবেশকালে সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছে কমপক্ষে 54 জন। খাইবার পাখতুনখোয়া প্রদেশের ওয়াজিরিস্তানের আফগান সীমান্তবর্তী এলাকায় টানা 3 দিন ধরে চলা নিরাপত্তা বাহিনীর অভিযানে মৃত্যু হয় তাদের। রোববার এক বিবৃতিতে বিষয়টি জানায় পাকিস্তান ISPR। দাবি নিহতদের সবাই সন্ত্রাসবাদের সাথে জড়িত, যাদের সাথে ভারতের সম্পৃক্ততার অভিযোগ তোলে ইসলামাবাদ। নিহতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে জানানো হয় বিবৃতিতে। তারা সবাই পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান TTPর সদস্য বলে জানা গেছে। পাকিস্তানের সাথে আনুমানিক 2500 কিলোমিটারের সীমান্ত রয়েছে আফগানিস্তানের, যেখান দিয়ে প্রায়শই অনুপ্রবেশ ঘটায় বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সদস্যরা। তীব্র সেনা সংকটে ভুগছে ইসরায়েলের সামরিক বাহিনী। তাৎক্ষণিকভাবে অন্তত 10,000 সেনা প্রয়োজন বলে জানিয়েছে IDF। এর মধ্যে কমব্যাট ইউনিটে দরকার 7,000 যোদ্ধা। এই অবস্থায় সেনা সংকটের কারণে সাধারণ নাগরিকদের বাধ্যতামূলক সামরিক কার্যক্রমের সময়সীমা বাড়িয়ে টানা 3 বছর করার সিদ্ধান্ত নিয়েছে IDF। সাধারণত ইসরায়েলি নাগরিকদের জন্য বাধ্যতামূলক সামরিক সেবার সময়কাল 2 বছর 8 মাস। যুদ্ধ পরিস্থিতির কারণে এই কার্যক্রমের মেয়াদ বাড়িয়ে 3 বছর করার সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব। বাতিল করা হয়েছে নিয়মিত সেনাদের জন্য বরাদ্দ ছুটিও। যুদ্ধের কারণে ব্যাপক হারে ইসরায়েলি সেনা মৃত্যুর কারণে ছড়িয়েছে আতঙ্ক। ফলে সেনাবাহিনীতে যোগদানের ব্যাপারে অনীহা তৈরি হয়েছে সাধারণ জনগণের মাঝে। দেশটির প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী গাজায় চলমান আগ্রাসনে এখন পর্যন্ত 846 সেনার মৃত্যু হয়েছে। গাজায় 1.5 বছর ধরে চলমান যুদ্ধের কারণে চাপ বেড়েছে অস্থায়ী রিজার্ভ সেনাদের উপর। অনেকেই নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত সময় কাজ করলেও সেনা সংকটের কারণে বাড়ি যেতে পারছেন না। IDF জানিয়েছে, সাধারণ নাগরিকদের সামরিক কার্যক্রমের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তটি কেবলমাত্র সাময়িক সময়ের জন্য, আর এর বিনিময়ে অতিরিক্ত অর্থও মিলবে। যুদ্ধকালীন প্রস্তুতি হিসেবে ইসরায়েলের সব প্রাপ্তবয়স্ক নাগরিককে নিতে হয় সামরিক প্রশিক্ষণ। বিভিন্ন সময় যুদ্ধের ময়দানেও পাঠানো হয় অস্থায়ী সেনাদের। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। দর্শক, এখানেই শেষ করছি আজকে দুপুরে বাংলাদেশের আয়োজন। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।